বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ নিহত 6, আহত 9 জনের অনেকে সংখ্যাজনক। উন্নয়নের জন্য বাকশালের মাধ্যমে বিকেন্দ্রীকরণ চেয়েছিলেন বঙ্গবন্ধু, জন্মদিনের আলোচনায় শেখ হাসিনা। নেদারল্যান্ডসে বন্দুকধারীর হামলায় অন্তত 1 জন নিহত, একটি ভবন ঘিরে পুলিশি অভিযানের প্রস্তুতি। ক্রাইস্টচার্চ ট্রমা কাটাতে আসবে মনোবিদ, বিশ্বকাপের আগে আইসিসির কাছে নিরাপত্তার নিশ্চয়তা দাবি। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। দেশের দ্রুত উন্নয়নের জন্য বাকশালের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভোটাধিকার নিয়ে সচেতনতা তৈরি ও মানুষের ঐক্য গড়াও ছিল বাকশাল গঠনের উদ্দেশ্য। বঙ্গবন্ধু 99তম জন্মবার্ষিকী উপলক্ষে বিকেলে আওয়ামী লীগের আলোচনা সভায় এমন মন্তব্য করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় মানুষের জন্য বঙ্গবন্ধুর ভালোবাসা তুলে ধরেন শেখ হাসিনা। ভাষা আন্দোলন সহ বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রসঙ্গও আসে তার বক্তব্যে। জাতির পিতার অবদান বারবার মুছে ফেলার চেষ্টা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্রকারীরা শেষ পর্যন্ত সফল হয়নি। জঙ্গি সন্ত্রাসীরা আর যেন কখনো ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে দলকে সুসংগঠিত করছিলেন। আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই পদ্ধতিটা করলেন কেন? তখন বললেন যে হঠাৎ একটা সমাজে যে বিপ্লবের পর বিবর্তন হয়, সে বিবর্তনের ফলে যখন মানুষের কাছে কিছু মানুষের কাছে পয়সা এসে যায়, আর তাছাড়া আমাদের দেশে গেরিলা যুদ্ধ হয়েছে, কাজে সেই দেশে নির্বাচন যেন অর্থ আর লাঠি দ্বারা নিয়ন্ত্রিত না হয়, নির্বাচনের অধিকার যেন জনগণের কাছে ভোটের অধিকারটা থাকে আর তার প্রতিনিধি নির্বাচন করার অধিকার থাকে, সেটা নিশ্চিত করবার জন্যই এই পদ্ধতিটা আমি শুরু করেছি। দ্বিতীয় ধাপে 116 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট, তবে বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম দেখা গেছে। নির্বাচন কমিশন কার্যালয়ে বিকেলে ব্রিফ করেন ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ। তিনি বলেন, সার্বিকভাবে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে দিনাজপুর, খাগড়াছড়ি, রাঙামাটি এবং কক্সবাজারের 5 উপজেলার 7 কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাচনের এই ধাপে 43% বেশি ভোট পড়েছে বলে ধারণা ইসির। কিবরিয়া উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণে মৌলভীবাজারের রাজনগরে আমরা দেখলাম যে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রে প্রভাব খাটানোর অভিযোগে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের প্রার্থী। এদিকে রাঙামাটি এবং খাগড়াছড়িতেও আমরা দেখেছি বেশ কয়েকজন প্রার্থী কিন্তু ভোট বর্জন করেছেন। দেখেন, এই যে উপজেলা নির্বাচনটা কিন্তু নির্বাচন কমিশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ দেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন। আমরা কিছুক্ষণ আগের সংবাদে যেটি দেখলাম যে ভোটার উপস্থিতি কম ছিল, এটিও কিন্তু একটা ইন্ডিকেশন। যদিও নির্বাচন কমিশন দাবি করছে বা তারা একটা ব্যাখ্যা দিয়েছে যে বড় রাজনৈতিক দল আসেনি তাই ভোটারের উপস্থিতি কম, কিন্তু সেই ব্যাখ্যা কিন্তু যথেষ্ট না। মানুষের আসলে আস্থায় আসতে হবে, মানে নির্বাচন কমিশনকে মানুষের আস্থায় আসতে হবে। আর কোনো অনিয়ম বা কোনো কারচুপির অভিযোগ যেন না ওঠে, এটাও কিন্তু তাদের জন্য বড় পরীক্ষা। সুতরাং নির্বাচন কমিশনকে আসলে প্রমাণ করতে হবে যে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে, এটাই তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখি। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণ চলে। এই পর্যায়ে উপজেলার সংখ্যা বেশি, প্রথম ধাপের তুলনায় বিশৃঙ্খলার অভিযোগও পাওয়া গেছে বেশি। অনেক স্থানেই ভোট গ্রহণে বাধার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিভিন্ন অভিযোগে 5 উপজেলার 7 কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। মৌলভীবাজারের রাজনগরে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান খান। তার বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রের প্রভাব বিস্তার, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া এবং পুলিশের অসহযোগিতার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন আওয়ামী লীগের প্রার্থী আজকির খান। নির্বাচনী পরিবেশ সম্পূর্ণরূপে বিঘ্নিত হওয়ায় আমি মোহাম্মদ আজকির খান, সরকার দলীয় প্রার্থী, আমার প্রতীক নৌকা, আমি নির্বাচন থেকে আমার নিজে প্রত্যাহার করে নিলাম।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, এ বিষয়ে তারা ব্যবস্থা নিয়েছেন। তবে ভোট গ্রহণ স্থগিতের কোনো পরিস্থিতি দেখা যায়নি। ম্যাজিস্ট্রেট যারা আছেন বিজিবির সাথে, তারাও সেখানে গিয়ে কেন্দ্রে পরিস্থিতি সন্তোষজনক দেখতে পেয়েছেন। দু একটা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সেগুলো ওনারা তাৎক্ষণিক সমাধান করেছেন এবং ভোট গ্রহণটা স্থগিত করার কোনো প্রয়োজনীয়তা তারা অনুভব করেন। খাগড়াছড়িতে ভোট হয় ৮ উপজেলায়। কারচুপির অভিযোগে খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস এমএন লার্মা সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এদিকে ভোটে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছেন রাঙামাটির বাঘাইছড়ি, নানিয়াচর ও কাউখালী উপজেলার ১২ প্রার্থী। এছাড়া প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন ইউসুফকে আটক করা হয়। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রগতিশীল ছাত্র জোট সহ 5টি সংগঠন ফের ডাকসু নির্বাচনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি দিলেও তার কোনো প্রভাব পড়েনি শিক্ষা কার্যক্রমে। বেশিরভাগ শিক্ষার্থী বলছেন, ক্লাস পরীক্ষা বর্জনের মতো কর্মসূচিতে তাদের সমর্থন নেই। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নির্বাচনে অনিয়মের অভিযোগের তদন্ত চলছে। ডাকসু নির্বাচনের সপ্তাহখানেক পরেও ভোটে অনিয়মের অভিযোগে উপাচার্য কার্যালয়ের সামনে নিয়মিত অবস্থান ধর্মঘট করছে প্রগতিশীল ছাত্রজোট সহ 5টি সংগঠন। ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচিও রয়েছে তাদের। আমরা স্যারকে লিখিত অভিযোগ দিলাম, মৌখিক অভিযোগ দিলাম, কোনো কাজ হলো না। তবে নির্বাচনের পর থেকেই নিয়মিত হচ্ছে ক্লাস পরীক্ষা। পুরোপুরি স্বাভাবিক আছে শিক্ষার্থী উপস্থিতি। তারা বলছেন, একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত করে এমন কর্মসূচিতে তাদের সায় নেই। আন্দোলন করতে গিয়ে যাতে কোনো মানে খুব খারাপ পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় ক্যাম্পাসে, কারণ এই খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে আমাদের সেশন জট হবে, আমাদের ক্লাস পরীক্ষা হবে না। আমরা চাই না কোনো আন্দোলনের মাধ্যমে আমাদের ক্লাস বর্জন হোক, যার কারণে আমাদের পড়া পিছায় যায়। ক্লাসগুলো না হইতে আমাদের জন্য সমস্যা হবে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের পড়াশোনা হ্যাম্পার হতে পারে। নির্বাচনের মাধ্যমে আসা ডাকসুর নতুন নেতৃত্বকে বিশ্ববিদ্যালয়ের সব সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। নুরু ভাই এসেছেন, সে এবং আমাদের গোলাম রাব্বানি ভাই এবং এজিএস সাদ্দাম ভাই সবাই বসে একসাথে যাতে একটা সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়টাকে পরিচালনা করে, এটাই আমার আশা। ক্যাম্পাসটা যাতে সুশৃঙ্খল থাকে এবং নিরাপদ থাকে, সেদিক দিয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ভোটে অনিয়মের অভিযোগগুলো তারা খতিয়ে দেখছে। কিছু কাগজপত্র এবং ছবি দিয়ে গেছে তারা, আমাদের ছেলেমেয়েরা। এদের দাবি যদি ন্যায্য হয় এবং সে যদি প্রমাণ থাকে তারা দিবে, সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা আমাদের দায়িত্ব। শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কর্মসূচি না দিতে সব সংগঠনের প্রতি আহ্বান বিশ্ববিদ্যালয় প্রশাসনের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাছে রাসায়নিক মেশানোর অপরাধের শাস্তি বাড়ল। এখন থেকে ফরমালিন মেশানো বা ভেজালের অপরাধের শাস্তি 2 বছরের কারাদণ্ড এবং জরিমানা 5 লাখ টাকা। এসব বিধান রেখে মৎস্য এবং মৎস্য পণ্যের আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া ক্রাইস্টচার্চের হামলার ঘটনায় শোক জানায় মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে মন্ত্রিসভা নিয়মিত বৈঠক। এজেন্ডায় ছিল মাছে ক্ষতিকর ফরমালিন ও ভেজাল মিশানোর প্রসঙ্গ। আলোচনায় আসে রাসায়নিক মিশিয়ে মাছ ও মাছ পণ্য রপ্তানির বিষয়টি। এ অপরাধে শাস্তি বাড়ানোর প্রস্তাবে সায় দেয় মন্ত্রিসভা। আগে যেটা প্রভিশন ছিল 9 ধারাতে, সেটা ছিল 3 মাসের জেল অথবা 5,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। সেটাকে বাড়িয়ে 3 মাসের জায়গায় 2 বছর করা হয়েছে। আর যেটা 5,000 টাকা ছিল সেটাকে অনধিক 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নতুন আইনে মৎস্য খামার করতে হলে খামারের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া মাছের খামারে ওষুধের ব্যবহারেও নিয়ন্ত্রণ আসছে। মৎস্য খামারে ঔষধ ও রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার, এগুলোর উপরে একটু বিধিনিষেধ, অর্থাৎ মৎস্য সাথে ব্যবহার খামার পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত ঔষধসমূহ, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা অনেক সময়, ও রাসায়নিক দ্রব্যাদি ডিডিটি পর্যন্ত ব্যবহার করে, এগুলো যেন ব্যবহার করতে না পারে তার জন্য এখানে প্রভিশন রাখা আছে। এছাড়া সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন ও বাতিঘর আইনের খসড়ার অনুমোদন পেয়েছে। এই প্রভিশনটা নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আমাদের। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সাতক্ষীরা শহরে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শহরের নবারুণ মোড়ের এ স্কুলে বিনামূল্যে পড়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। সাতক্ষীরা 2 আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে স্কুলটি। শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরার প্রতি তার আন্তরিকতার উল্লেখ করেন। জেলায় একটি কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রতিবন্ধী স্কুলের উন্নয়নে 10 লাখ টাকার অনুদান দেন তিনি। অ্যাগ্রো বেসড ইকোনমিক জোন করা এটা খুবই প্রয়োজন। আমি আপনাদের ডিসির সাথে কথা বললাম একটু আগে, উনি বলেছেন এখানে জমিনও আছে, প্রায় 2 থেকে 300 একর জমিন উনি দিতে পারবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি উনি আমাকে জমিন দিতে পারেন তাহলে আপনাদের এখানে ইকোনমিক জোনটা আমরা করতে কোনো অসুবিধা হবে না। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ সদস্য সহ অন্তত 10 জন। বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফিরছিলেন তারা। রাঙামাটি পুলিশ সুপার জানান, তাৎক্ষণিকভাবে মৃতের সংখ্যা সম্পর্কে তারা নিশ্চিত হতে পারছেন না, তবে হামলার ঘটনার খবর জেনেছেন। বাঘাইছড়ির 9 মাইল এলাকায় হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা নির্বাচনী কর্মকর্তাদের উপর পাহাড়ের উঁচু স্থান থেকে ব্রাশ ফায়ার করেছে বলে স্থানীয় সূত্রে তারা জেনেছেন। এলাকাটি রাঙামাটি জেলার অন্তর্গত হলেও খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র সাজেকের কাছে অবস্থিত। রাঙামাটির বাঘাইছড়িতে হামলার বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বার্তা প্রধান মামুন আবদুল্লাহ। মামুন, ঘটনাটি সম্পর্কে আর কি জানতে পেরেছেন? কারা এতে জড়িত থাকতে পারে? পুলিশ কি কোনো তথ্য দিয়েছে বা পুলিশের কোনো ভাষ্য পেয়েছি কিনা আমরা? কিবরিয়া, আপনি নিশ্চয় জানেন আমরা যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি খুবই প্রত্যন্ত অঞ্চল। এটি খাগড়াছড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হলেও সেটি পড়েছে কিন্তু রাঙামাটি পার্বত্য জেলায়, অর্থাৎ অবস্থানগত কারণে ভাবে এটি খুবই ঝুঁকিপূর্ণ এলাকা এবং যে এলাকা হয়েছে সেখানে খুবই প্রত্যন্ত অঞ্চল। আপনি জানেন এটি যে পর্যটন এলাকা সাজেকের খুব পাশেই এবং এটার সাথে কিন্তু আমাদের ভারতের সীমান্ত রয়েছে মিজোরাম। ভারতের মিজোরাম রাজ্য ওই বাঘাইছড়ি এলাকার খুবই কাছেই। সুতরাং বুঝতেই পারছেন যে ওই এলাকা কতটা যোগাযোগ বিচ্ছিন্নতা রয়েছে এবং সেখান থেকে তথ্য পাওয়া আসলে কঠিন। আমরা ঘটনার পরপরই প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে আমরা রাঙ্গামাটির জেলা প্রশাসক এবং রাঙ্গামাটির যে পুলিশ সুপার আছে তার সঙ্গে কথা বলেছি। পুলিশ খুব ব্যস্ত বলেছেন, তাদের কাছে সব তথ্য এখনও এসে পৌঁছুনি। তবে যে তথ্য পাওয়া গেছে সেটি হচ্ছে যে এই নির্বাচন হয়েছে বাঘাইছড়ি উপজেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবে। নির্বাচনী কর্মকর্তারা যখন নির্বাচনী কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছিলেন, যখন তারা ফিরে যাচ্ছিলেন কেন্দ্র ছেড়ে, তখন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সেখান থেকে তাদের উপর ব্রাশ ফায়ার করে, অর্থাৎ এলোপাথারি। জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, ধরেন হামলার কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন? এটা কি নির্বাচন নিয়ে বিরোধের কারণে হামলা নাকি অন্য কোনো কারণে? সে সম্পর্কে কোনো তথ্য আছে আমাদের কাছে? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। সমতলের মতো পাহাড়ের রাজনীতির একটু পার্থক্য আছে। আমি যতটুকু জেনেছি সেখানকার যে বিবদমান 2টি পাহাড়ি সংগঠন আছে, আপনি জানেন জেএসএস এবং ইউপিডিএফ মূলত 2টি সংগঠন ছিল পরস্পর বিরোধী, কিন্তু ইতিমধ্যে যেই 2টি সংগঠন ভেঙে 4টি সংগঠন রূপ নিয়েছে, অর্থাৎ জেএসএস 2 ভাগে ভাগ হয়েছে এবং ইউপিডিএফ 2 ভাগে ভাগ হয়েছে। এর মধ্যে একটি মেনুকরণ হয়েছে, অর্থাৎ জেএসএস এর যে অংশটি ভগ্নাংশ এবং ইউপিডিএফ এর ভগ্নাংশ এক হয়েছে এবং মূল যে 2টি সংগঠন জেএসএস এবং ইউপিডিএফ যারা পরস্পর প্রতিপক্ষ ছিল তারা এক হয়ে গেছে, অর্থাৎ অন্যরকম একটি মেরুকরণ হয়েছে। এই মেরুকরণের রাজনীতির কারণে আজকে মূলত হামলা হয়েছে। আমি যেটি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে সেখানে বাঘাইছড়িতে মূলত 2 জন প্রার্থী ছিল। একজন ছিল বড় ঋষি চাকমা, যিনি জেএসএস এর সমর্থক ছিলেন, এবং আরেকজন ছিলেন সুদর্শন চাকমা, যিনি সংস্কারপন্থী জেএসএস অর্থাৎ জেএসএস এর খণ্ডিত অংশের প্রার্থী। আর জেএসএস এর এই খণ্ডিত অংশের প্রার্থীকে সমর্থন দিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের নৌকার কোনো প্রার্থী ওই এলাকায় রাখেনি। সঙ্গত কারণে ধরে নেওয়া যায় যে সুদর্শন চাকমাই ছিলেন তাদের প্রার্থী, কিন্তু বড় ঋষি চাকমা আজকে সকালের দিকে নির্বাচন বর্জন করেছেন। তো ধারণা করা হচ্ছে যেহেতু সুদর্শন চাকমা অর্থাৎ সরকারপন্থী এবং জেএসএস প্রতিপক্ষ প্রার্থী এখানে বিজয়ী হওয়ার পথে,
তাদের বিজয় নাস্বাত করার জন্য এরকম হামলা হতে পারে। আরেকটি সম্ভাবনার কথা আমাকে প্রশাসনের কর্মকর্তারা বলছেন যে এলাকায় 9 মাইল এলাকা, যে এলাকায় হামলা হয়েছে সেটি মূলত ইউপিডিএফ অধ্যুষিত অঞ্চল, অর্থাৎ ওই এলাকায় ইউপিডিএফের প্রাধান্য রয়েছে। তো ধারণা করা হচ্ছে ইউপিডিএফ হয়তো এই ঘটনা ঘটিয়ে পাহাড়ের রাজনীতিকে একটি উত্তাল রূপ দিতে চাচ্ছে এবং কোনো ফায়দা হাসিল। আরেকটি বিষয়, হামলার ধরনটা যদি আমরা একটু লক্ষ্য করি, যেটি পুলিশ বলেছে যে উঁচু স্থান থেকে তারা গুলি করেছে, তার মানে পরিকল্পিত হামলা, তাদের এটা আগে থেকে অবস্থান নিয়েছিল। আর তারা নির্বাচন কর্মকর্তাদেরকে কেন টার্গেট করলো? নির্বাচন কর্মকর্তা সহ 5 জন নিহত হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে পরিকল্পনা করেই তাদের উপর হামলাটা হয়েছে। সেটি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেন কিনা? আপনি ঠিকই বলেছেন, আসলে পাহাড়ের যে রাজনীতি সেটি অন্যরকম রাজনীতি। সেখানে আদর্শের চেয়ে এখন দলাদলি এবং আধিপত্য বিস্তারই মূলত বড় জায়গা করে নিয়েছে। এবং আপনি যেটি বলেছেন সেটি ঠিকই, কারণ পাহাড়ের রাস্তাগুলো হয় মূলত পাহাড়ের নিচ দিয়ে, এবং অর্থাৎ যেখানে পাহাড়ের ঢালু দিয়ে রাস্তা হয়, আর যারা গুলি করেছে তারা পাহাড়ের উঁচু জায়গায় ছিল। ধরে নেওয়া যায় যে তারা আগে থেকে পরিকল্পনা করেছিল এবং যেই জায়গা দিয়ে নির্বাচনী কর্মকর্তারা যাবেন, অর্থাৎ যে জায়গায় তারা আক্রমণ করবে সেটি তারা আগেই পরিকল্পনা করে রেখেছিল। মূলত সে কারণে তারা অনেক পাহাড়ের উঁচুর থেকে গুলি করেছে এবং এলোপাথারি গুলিতে নির্বাচনী কর্মকর্তা এবং অন্যান্যরা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ এখনও পর্যন্ত আমাদের কাছে সঠিক তথ্য এসে পৌঁছেনি। যোগাযোগ বিচ্ছিন্নতা তো রয়েছে, তার উপর যে কর্মকর্তারা এই পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত, বিশেষ করে যারা আহত হয়েছে, প্রায় 10 থেকে 15 জনের মতো আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমি খবর পেয়েছি, আমি কয়েকজনের সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু তাদের সেখানে শুধু চিৎকার চেঁচামেচির শব্দ শুনেছি। মামুন আব্দুল্লাহ, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আরও বিস্তারিত তথ্য নিয়ে আসবো। আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের বার্তা প্রধান মামুন আব্দুল্লাহ। নেদারল্যান্ডসের ইউট্রাক্ট শহরে একটি ট্রাম সহ বেশ কয়েকটি স্থানে বন্দুক হামলা হয়েছে। এতে একজনের নিহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় বেলা 11:15টার দিকে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে একে সন্ত্রাসী হামলা বলছে পুলিশ। আহতদের ইউট্রাক্ট ইউনিভার্সিটি অব মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বন্দুকধারীদের ধরতে জোর অভিযান শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী সারওয়ার জামান। সারওয়ার, হামলার পর তো কয়েক ঘন্টা কেটে গেছে, হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে কি জানা গেল, আর প্রত্যক্ষদর্শী বা পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে? এখন পর্যন্ত পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেললেও অভিযানে নামেনি তারা। হামলাটি হয়েছে 24 অক্টোবর প্লেন জংশন এলাকায়। হামলার পরপরই সেখানে পুরো এলাকা জুড়ে পুলিশ মোতায়েন হয়েছে। প্রতিটি ভবনের সামনে পুলিশ অবস্থান করছে, কাউকে ভেতরে ঢুকতেও দেওয়া হচ্ছে না, বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। আর শেষ খবর পাওয়া পর্যন্ত একটি ভবন ঘিরে পুলিশ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে ওই ভবনের মধ্যেই সন্দেহভাজন হামলাকারী লুকিয়ে থাকতে পারে। আর প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে পুলিশ যা জানতে পেরেছে তা হলো তারা ধারণা করছে হামলাকারী একা না, তার সাথে কয়েকজন থাকতে পারে। তো সে কারণে শহরে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে এবং সেই সঙ্গে প্রতিটি স্কুল, বিশ্ববিদ্যালয়, এমনকি মসজিদে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিমান চলাচলও বন্ধ রাখা হয়েছে। সারওয়ার, একটু জানতে চাই যে নিউজিল্যান্ডে মসজিদে হামলা সহ সাম্প্রতিক সময়ে যে হামলাগুলো হয়েছে তার সাথে এর কোনোভাবে যোগসূত্র রয়েছে কিনা? এখন আপাতত হামলাকারী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বা নেদারল্যান্ডস কর্তৃপক্ষের কোনো বিবৃতি ছাড়া আসলে এই বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। তবে এরকম কিছু একটা ঘটতে পারে এরকম আশঙ্কা করা হচ্ছে যে ওই নিউজিল্যান্ড হামলার সাথে নেদারল্যান্ডসের হামলার কিছুটা সম্পৃক্ততা থাকতেই পারে, কারণ হামলার ধরনটা একই ধরনের হয়েছে। যেভাবে গুলি ছড়িয়ে নেদারল্যান্ডসে হামলা হয়েছে, একই ধরনের হামলা হয়েছে নেদারল্যান্ডসে বন্দুক হামলার বিষয়ে জানাচ্ছিলেন সারওয়ার জামান। এদিকে নিউজিল্যান্ডে বাংলাদেশিদের ভ্রমণ সতর্কতা জারি করেছে সরকার। ক্রাইস্টচার্চে মসজিদে হামলা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিকেলের সংবাদ সম্মেলনে মন্ত্রী AK আবুল মোমেন একথা জানান। এই হামলায় 5 জন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী। হতাহতের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি। নিউজিল্যান্ডে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার
নিউজিল্যান্ডে বসবাসরত এবং সফররত বাংলাদেশি নাগরিকদের উদ্দেশ্যে ভ্রমণ সতর্কতা জারি করার বিষয়ে নির্দেশ প্রদান করেছে। ক্রাইস্টচার্চ হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন। মানসিক বিপর্যয়ে দ্রুত কাটিয়ে উঠতে হবে ক্রিকেটারদের। সামনে বিশ্বকাপ, মুশফিক তামিমদের ট্রমা দূর করতে প্রয়োজনে আনা হবে মনোবিদ, বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে বিশ্বকাপের আগে আইসিসির কাছে নিরাপত্তার রূপরেখা পাঠাবে বিসিবি, প্রয়োজনে নিরাপত্তা দল পাঠানো হবে বলছে ক্রিকেট বোর্ড। দুঃসহ স্মৃতি এখনো তাজা, চোখে মুখে এখনো ভয় উৎকণ্ঠার ছাপ তামিম মাহমুদুল্লাহদের। ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের স্মরণ আর তামিম মুশফিক মিরাজদের ফিরে আসায় বিসিবির মিলাদ মাহফিল। সেখানে হাজির বিসিবি সভাপতি, পরিচালক, কর্মকর্তা সহ ক্রিকেটাররা। প্রার্থনা করা হলো নিহতদের আত্মার শান্তি, ক্ষতিগ্রস্ত পরিবার, টাইগার ক্রিকেটারদের ভবিষ্যতের নিরাপত্তার জন্য। শারীরিকভাবে নিরাপদে দেশে ফিরলেও মুশফিক তামিমদের মানসিক ধাক্কা লেগেছে। সেই ধাক্কা দ্রুতই সেরে উঠবে বিশ্বাস বিসিবি সভাপতির। দরকার হলে বিশ্বকাপের আগে মনোবিদ নিয়ে আসার কথাও জানান। এটার জন্যই যে আনতে হবে তা না, আমরা হয়তো ঠিক করেছি যে ওভারঅল ওয়ার্ল্ড কাপ আছে সামনে, তার আগে একটা সাইকোলজিস্ট এনে ওদের সাথে কিছু সময় যদি ব্যয় করা হয় সেটা তো দলের জন্যই ভালো হবে। সেখানে যদি কথা বলে মনে হয় যে কারো বিশেষ কিছু অ্যাটেনশন নেওয়া দরকার, তাহলে অবশ্যই ওখানে দেওয়া হবে। নিউজিল্যান্ডের ঘটনায় টনক নড়েছে আইসিসির। ভারত পাকিস্তান অস্থিরতায় এবার বিশ্বকাপে বিশৃঙ্খলার শঙ্কা রয়েছে। তাই তো আগে ভাগে বাংলাদেশ কেমন নিরাপত্তা চায় জানতে চেয়েছে আইসিসি। সরকারের সাথে আলোচনা করে বিসিবি প্ল্যান দেবে। এসছে, এটা ডেফিনেটলি উইল আমাদের সিকিউরিটি এক্সপার্টদের নিয়ে, আমাদের বোর্ডে যারা আছে, দরকার হলে বাইরে সরকারের কাছ থেকে নিয়ে, সংস্থাগুলোকে নিয়ে আমরা তৈরি করে আমরা এটা পাঠিয়ে দিই। সকলের জন্য একটা আই ওপেনিং, একটা আমাদেরকে নতুনভাবে সবকিছু চিন্তা করার একটা প্রচেষ্টা এখন আমাদেরকে নিতে হবে, এছাড়া কোনো পথ নেই। সামনের আয়ারল্যান্ড সিরিজ দিয়ে নতুন পথে চলতে শুরু করবে বিসিবি। পর্যবেক্ষক দল পাঠানো না হলেও তাদের কাছ থেকে নিরাপত্তা পরিকল্পনা জানতে চাওয়া হবে। যাবে কি যাবে না সেটা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। মোহাম্মদ খান সিলেট থেকে বলছেন, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় রাস্তাঘাটের তেমন উন্নয়ন হয়নি। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে নানা সমস্যায় পড়ছে মানুষ, বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ মানুষের চলাচলে কষ্ট হচ্ছে। উপজেলার বিভিন্ন রাস্তার উন্নয়নে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। মোহাম্মদ আলিম শিকদার ফরিদপুর থেকে বলছেন, ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর রহিমপুর গ্রামে এখনো বাল্য বিয়ে বন্ধ হয়নি। 10-12 বছরের মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। নিজেদের ইচ্ছার বিরুদ্ধে 14-15 বছরের ছেলেদের সঙ্গে এমন বিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন তিনি। সাইম মাহমুদ ময়মনসিংহ থেকে বলছেন, জামালপুর থেকে সরিষাবাড়ি পর্যন্ত মহাসড়কের বেহাল দশা। সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি রোগী নিয়ে যাতায়াত করা আরও দুষ্কর। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের মতামতগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ নিহত 6, আহত 9 জনের অনেকে সংখ্যাজনক। উন্নয়নের জন্য বাকশালের মাধ্যমে বিকেন্দ্রীকরণ চেয়েছিলেন বঙ্গবন্ধু, জন্মদিনের আলোচনায় শেখ হাসিনা। নেদারল্যান্ডসে বন্দুকধারীর হামলায় অন্তত 1 জন নিহত, একটি ভবন ঘিরে পুলিশি অভিযানের প্রস্তুতি। ক্রাইস্টচার্চ ট্রমা কাটাতে আসবে মনোবিদ, বিশ্বকাপের আগে আইসিসির কাছে নিরাপত্তার নিশ্চয়তা দাবি। আর এই ছিল আজকের সংবাদ। আমন্ত্রণ পরের আয়োজন এদিকে।